স্বাগত। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি আলোচনা যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি। যদিও খুবই অল্প সময়ের জন্য এই বৈঠক, কিন্তু এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কার জিত কার হার হলো সেটি যেমন আসছে, তেমনি অনেকে উপলব্ধি করতে পারছে যে প্রতিবেশী বদল করা যায় না, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয়। মত পথ ভিন্ন হতে পারে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করে কেউ কখনো এগিয়ে থাকতে পারে না বা জিততে পারে না। সেই বিষয়টি যত দ্রুত সব পক্ষ অনুধাবন করতে পারে, ততই আসলে মর্যাদাপূর্ণ সম্পর্কটি বহাল থাকে। এই নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বৈঠকে কার হার হলো কার জিত হলো, মানুষে মানুষে বা সম্পর্ক, মানে ভারত বাংলাদেশে মানুষের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে টানাপোড়েন পর্যন্ত বর্তমান পরিস্থিতি নিয়ে গেছে, সেখানে উন্নয়ন আছে কিনা সেই দিক সবকিছু বিবেচনা করে যে টান টান উত্তেজনা দুই দেশের মধ্যে, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন চায়না সফর করলেন সেখানে তার একটি মন্তব্য নিয়ে একেবারে তোলপাড় হয়েছে। ফলে সবকিছু মিলিয়ে আজকে আমরা কথা বলবো এই বৈঠকে আসলে কি অর্জন হলো, কি উন্মোচিত হলো। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন, দিল্লি থেকে রয়েছেন সাংবাদিক জয়ন্ত রায় চৌধুরী। তিনি টেলিগ্রাফ পত্রিকার সাবেক এক্সিকিউটিভ এডিটর। জয়ন্ত রায় চৌধুরী, আপনি কি বলে দিল্লিতে আছেন, আপনাদের এখন সকাল, সুতরাং শুভ সকাল জানাচ্ছি। বৈঠকটি নিশ্চয়ই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত অপরিহার্য একটি বৈঠক ছিল। কারণ গত 8 মাসে এই প্রথম নিকটতম প্রতিবেশীর সঙ্গে বৈঠক, এটি কোনো ভালো কথা নয়, কিন্তু বৈঠক যে হয়েছে এটি মনে হয় ভালো কথা। কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে কি হলো এই বৈঠকে, আপনার কাছ থেকে জানতে চাই। না দেখুন, এটা সত্যি আপনি প্রথমে বললেন হার কার জিত কার। আমার মনে হয় জিত যদি কারোর হয় সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের উভয় পক্ষেরই লোকেদের জিত হয়েছে। এই বৈঠকটা প্রফেসর ইউনূসের টিম অনেকদিন ধরেই চাইছিল যে হোক, কোথাও না কোথাও হোক। উনি বোধহয় ভারত দিল্লিতেও আসতে চেয়েছিলেন, কোনো কারণের জন্য দিল্লিতে আসা সে সময় সম্ভব ছিল না। আলটিমেটলি থাইল্যান্ডে বিমস্টেকের সাইডলাইনসে রোটেশনে, আপনি জানেন যে বিমস্টেকের চেয়ারম্যানশিপ রোটেশনে হয়, থাইল্যান্ড এবার চেয়ারম্যান ছিল এবং তারপরে এবার বোধহয় বাংলাদেশ হয়েছে, চেয়ারম্যানশিপ বাই রোটেশন বাংলাদেশের কাছে গেছে। তো ওনারা চেয়েছিলেন একটা মিটিং এবং অবভিয়াসলি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সেই মিটিংটা দিয়েছিল। তবে টু স্টার্ট উইথ বডি ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো ছিল না। কাল তার আগের দিন বৃহস্পতিবার রাত্রিরে যে নৈশ ভোজন হয়েছিল, সেখানে দুজনে পাশাপাশি বসেছিল। আগেন অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসানো হয়, সেই জন্যই পাশাপাশি বসেছিলেন। কিন্তু প্র্যাকটিক্যালি নরেন্দ্র মোদীর বডি ল্যাঙ্গুয়েজটা এই ছিল, তিনি একটা কঠোর একটা মনোভাব নিয়ে একটা মুখের নিয়েছিলেন এবং কোথায় আমার মনে হয় না ইউনূস সাহেবের সঙ্গে খুব একটা কিছু কথা, যেটা নর্মালি হয় পাশে ডিনার টেবিলে আপনার পাশে যদি কেউ বসে তাহলে যেরকম ভাবে কথাবার্তা সেরকম ভাবে কিছু হয়নি। তো সেই জন্য লোকেদের অনেক কিছু ছিল যে এই যে মিটিংটা হবে, এই মিটিংটা কিভাবে হবে। বাট নরেন্দ্র মোদী ওয়াজ অন টাইম উইথ হিজ টিম। প্রিন্সিপাল যে ব্যক্তি ছিল নরেন্দ্র মোদীর সঙ্গে, সে ছিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, এবং ইউনূস সাহেব এসেছিলেন। একটা ছবি উনি প্রেজেন্ট করলেন, উইচ ওয়াজ আই থিঙ্ক উনি কবে কোন এক সময় বোধহয় ভারতবর্ষে একটা কিছু অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা বোধহয় মোদী সাহেবই দিয়েছিলেন, সেইটারই একটা ছবি উনি প্রেজেন্ট করেছিলেন। Perhaps to remind him that there have been good times behind, because there haven't been very much good times after that. So consequently এইটা হওয়ার পরে ওরা কিছু কথাবার্তা হয়েছে। যতদূর আমরা জানি যে বাংলাদেশ শেখ হাসিনার এখান থেকে বিবৃতি দেওয়া নিয়ে কিছু বলেছিলেন, ভারতবর্ষ সেটা নিয়ে খুব একটা কিছু উত্তর দেয়নি। ভারতবর্ষ বলেছে তাদের বন্ধুত্ব সবার সঙ্গে, কোনো ইন্ডিভিজুয়াল ও পার্টির সঙ্গে না, বাট রাদার বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্ব, which is true, which is how it is and which is how it was.
কিন্তু তার মানে এ নয় যে ভারতবর্ষ শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। এটা অনেকে আমি দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অনেক রকম লিখছে। এটা একটা অল পার্টি ডিসিশন ভারতবর্ষের, এবং এটা একটা পুরনো ট্র্যাডিশন ভারতবর্ষের, যে আমরা আমাদের যারা প্রতিবেশী রাজ্যর যারা নেতা তারা যদি কখনো এসে থাকতে চায়, সে রাজা নেপালের রাজা হোক, কি নেপালের এককালে রানারা রাজত্ব করত তারা হোক, কি নেপাল কংগ্রেসের নেতারা হোক, কি নেপাল কমিউনিস্ট পার্টির নেতারা হোক, অং সান সু চির মা আমাদের এখানে ছিলেন। অং সান সু চি নিজে লেডি শ্রীরাম কলেজ আমার বাড়ির থেকে হার্ডলি কিছু 1 কিলোমিটারের দূরত্বে সেখানে পড়াশোনা করতেন। আফগানিস্তানের কারজাই সাহেব এখানে পড়াশোনা করেছেন। আফগানিস্তানের যে আগে যে রাষ্ট্রপতি ছিলেন, যাকে সরিয়ে দেওয়া হয়েছিল কুতে, তার পরিবার দিল্লিতে এখনো থাকে। তো এটা আমাদের পুরনো একটা পন্থা। এটাতে মানে এটা ভাবাই উচিত না যে আমরা দেব না কাউকে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টিবেটের দালাই লামা। টিবেটের দালাই লামা একটা গোটা শহর নিয়ে থাকেন তার, এবং তার তখনকার দিনে তার 1 লক্ষ সমর্থক এসেছিলেন। আজকের দিনে সেই 1 লক্ষ বেড়ে গিয়ে নিশ্চয়ই 8 মিলিয়ন হয়েছে। চায়না নিশ্চয়ই তাতে খুশি নয়, এবং চায়নার সঙ্গে আমাদের প্রচন্ড বন্ধুত্ব আপনারা দেখতেই পাচ্ছেন। $100 বিলিয়ন ব্যবসা হয়। বাংলাদেশের যা আপনার কি বলে জিডিপি, তার 1/3 শুধু চায়নার সঙ্গে ভারতবর্ষের ব্যবসা হয়। তো সেখানে যদি আমরা দালাই লামাকে রাখতে পারি, তাহলে আমরা কেন বা শেখ হাসিনাকে জায়গা দেবো না? এই কথাটার কোনো বিশেষ তাৎপর্য নেই। ভারতবর্ষ থেকে জিজ্ঞেস করা হয়েছিল খুব পোলাইটলি যে আপনারা যে চীন নিয়ে আপনি যে চীনে গিয়ে যে আপনি যে কথাগুলো বলেছেন নর্থ ইস্ট নিয়ে, এটা কি আপনি নিজের তরফ থেকে বলেছেন না এটা কি অফিসিয়াল স্ট্যান্ড? তো তাতে ওনারা উত্তর দিয়েছেন যে না, এটা আমাদের পার্সোনাল একটা বক্তব্য ছিল, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ বাংলাদেশের অফিসিয়াল স্ট্যান্ড, which is how it should be. I mean, Bangladesh should not be talking about India in a third country, and obviously if it's not official then it's something else. আমার নিজের ধারণা যে ইউনূস সাহেব হয়তো ইনআর্টিকুলেটলি এই কথাটা বলতে চেয়েছেন। উনি যেটা বোঝাবার চেষ্টা করেছিলেন সেটা হয়তো এই যে নর্থ ইস্টে আমাদের যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে ডিউটি ফ্রি এক্সপোর্টস এর পাটা ট্রিটিতে দিয়ে রেখেছে পারমিশন, সেই জন্য যদি আপনারা এখানে লগ্নি করেন, এখানে ব্যবসা, এখানে যদি আপনারা ম্যানুফ্যাকচার করেন, তাহলে শুধু বাংলাদেশেই যে বিক্রি করতে পারবেন তা না, আপনারা নর্থ ইস্টেও বিক্রি করতে পারেন। কিন্তু সেটাতে উনি একটু ইনআর্টিকুলেটলি বলেছেন। উনি বলেছেন সেভেন সিস্টার্স ল্যান্ডলক নয়, তাদের কলকাতা বন্দর আছে, এবং সেভেন সিস্টার্স কি উই আর দ্য গার্জিয়ানস অফ দ্য ওশান। বে অফ বেঙ্গল কিন্তু বাংলাদেশের সামনের রাস্তাটা যায় শুধু নয়, সমুদ্রটা তটটা যদি আপনি দেখেন সিঙ্গাপুর থেকে নিয়ে শুরু হয়ে ঘুরে গিয়ে একদম তামিলনাড়ুর শেষ অব্দি আসে। তো সেই জন্য বিরাট বড় বে অফ বেঙ্গল। তো এই জিনিসটা বলাটা একটু বোধহয় হাস্যকর হয়েছিল, তো আমার মনে হয় না সেটাকে কেউ খুব একটা সিরিয়াসলি নিয়েছে এখানে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক কিছুই চলছে, অনেক রকমের মেমেস চলছে, অনেক রকমের হাসি আপনাদের দিক থেকেও চলছে, আমাদের দিক থেকেও চলছে। সবাই বুঝতে পারছে যে এটা একটা, কেন বলেছেন ভদ্রলোক জানি না, বলতে পারি না, কিন্তু আমার নিজের ধারণা উনি ঠিক করে নিজেকে এক্সপ্রেস করতে পারেন না। তো এনিওয়ে, মিটিংটা খুব বেশি লম্বা ছিল না, 14-15 মিনিটের মিটিং ছিল, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। একদম শেষের দিকে বোধহয় আমার যতদূর জানা যে জয়শঙ্কর, যিনি আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনিও এসেছিলেন শেষের দিকে। তবে ওনার যে টিমটা, পুরো সম্পূর্ণ টিম ওনার সঙ্গে এসেছিল এবং উনি বসেছিলেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ছিলেন। তো আই উড হোপ যে messages which have been given is we would like a democratic, inclusive Bangladesh, a peaceful Bangladesh. তার মানে যে বাংলাদেশে যে অশান্তি চলছে এই মুহূর্তে, সেটা ভারতবর্ষ চাইবে যে শান্ত হোক। এসব এরকম ভাবে বিভিন্ন রকমের গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব যাতে না থাকে। মাইনরিটিসদের উপরে অ্যাটাকের সম্বন্ধেও কিছু বলা হয়েছে। আমার যতদূর মনে হয়, যতদূর জানি আমরা, অবশ্যই ন্যাচারালি এটা তো মিনিটস কোনো রিলিজ হয়নি, যে চিন্ময় দাসের কথা ওঠানো হয়েছে এবং বাংলাদেশ সেখানেও কিছু বলেছে। সেটা বাংলাদেশের উপদেষ্টারাই বলতে পারবে যে চিন্ময় দাসকে নিয়ে কি বলেছে, কিন্তু আমাদের যতদূর ধারণা ওনারা একরকমের প্রতিশ্রুতি দিয়েছেন যে এই জিনিসটাকে তাড়াতাড়ি ওনারা সলভ করবেন। কারণ সত্যি একটা লোককে ধরে রাখা হয়েছে, কারণ সে তার একটা র্যালিতে ঝান্ডার পিছনে আর একটা ঝান্ডা ছিল ইসকনে, সেই ঝান্ডাটা বাংলাদেশের ঝান্ডার থেকে একটু উঁচু ছিল। এটার জন্য একটা লোককে, সে জানেও না কে ঝান্ডা কোথায় উঠিয়েছে, তাকে অ্যারেস্ট করে বসে রাখলো।
এটা একটু হাস্যকর হয়ে যায়। তো all these issues have been raised and I think Bangladesh will have to ponder. Obviously ডেমোক্রেটিক বাংলাদেশই চাই আমরা। আগেও আমার মনে হয় যখন মিশরি গেছিলেন, আমাদের ফরেন সেক্রেটারি যখন গেছিলেন বাংলাদেশে ঢাকায়, তখনও উনি মেসেজ দিয়েছিলেন যে লং টার্ম যে ট্রিটিস গুলো যেগুলো বাংলাদেশ কথা বলার আমাদের দরকার আছে, whether it is renewal of the ফারাক্কা ট্রিটি, whether it is ত্রিপুরার থেকে যে নদীগুলো বাংলাদেশের দিকে আসে সেগুলো নিয়ে কথা, বা ট্রেড, কারণ ট্রেডের যে আমরা যে একতরফা ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে রেখেছি বাংলাদেশকে, সেটা শেষ হয়ে যাবে। বাংলাদেশ ইজ গ্র্যাজুয়েটিং ফ্রম এলডিসি স্টেটাস। যেদিন এলডিসি স্টেটাস থেকে উঠে যাবে সেদিন আমেরিকাও তার যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করে রেখেছে সেটা শেষ করে দেবে, ইউরোপও করে দেবে, ভারতবর্ষও করে দেবে। ইউ হ্যাভ টু নেগোশিয়েট আ ফ্রেশ ট্রিটি। কিন্তু এনাদের কথা হচ্ছে সেই ফ্রেশ ট্রিটিটা একমাত্র একটা ডেমোক্রেটিকলি ইলেক্টেড প্রপার ইলেক্টেড গভর্নমেন্টের সঙ্গে করবো। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে ট্রিটি করে কোনো লাভ হয় না, কারণ সেই ট্রিটিটা যে আসবে সে বলতে পারে যে না আমি এটা অ্যাকসেপ্ট করছি না। এবং ডেমোক্রেসি খুব ভারত চায় যে ইলেকশন শীঘ্র হোক, ভারত এও চায় যে ইলেকশনটা ইনক্লুসিভ হোক। ইনক্লুসিভ মানে সব কটা পার্টি তাতে ইলেকশনে লড়তে পারবে, এ না যে এ লড়বে ও লড়বে না, এ ওকে ধমকি দিচ্ছে, এ ওকে বলছে বাড়ির থেকে বেরোতে দেবো না। তার কিছু লিডার তো আমি জার্নালিস্টদের আমরা দেখতে পাচ্ছি যে জার্নালিস্টদের অ্যারেস্ট করে রাখা হয়েছে, 100-র উপরে জার্নালিস্ট অ্যারেস্টেড অন মার্ডার চার্জেস। কি করে শ্যামল দত্ত বাবু ভাই কি করে গিয়ে কাউকে মার্ডার করলো আমি তো এখনো, ফারজানা রূপা কি করে কাউকে খুন করলো আমি তো এখনো বুঝতে পারি না। তারা বেচারারা বোধহয় কোনোদিন হাতে কোনো অস্ত্রই নেয়নি, ঢাকাতে বসে আছে। তারা নাকি কে ফেনীতে মার্ডার করেছে, কে রংপুরে মার্ডার করেছে। দ্যাট ইজ আ মিনিংলেস। তারা মিনিংলেস চার্জেস হ্যাভ বিন, পলিটিক্যাল যে রাইভালস যারা আছে এনাদের, তাদের এগেনস্টেও মিনিংলেস অনেক কোনো মার্ডার কেস। I mean, how can you Deepu Moni murder case? What meaningless exercise is that? So obviously we would like to see an inclusive election and we would like to see freedom of press, democracy to win in Bangladesh. We want Bangladesh's people to win. মানে ভারতবর্ষ, আমি নিজের তরফ থেকে বলছি না, আমি তো একজন সাংবাদিক, আমি তো ভারতবর্ষের হয়ে কথা বলতে পারি না, কিন্তু ভারতবর্ষ প্রতিবেশী রাজ্য হয়ে চাইবে যে বাংলাদেশের লোকেদের যাতে জয় হোক, তারা যাতে ভালো থাকতে পারে। জি।